আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, এই বিষয়টা চিত্রের মাধ্যমে লক্ষ্য করব। তোমরা চিত্রে একটি ড্রাই সেল দেখতে পাচ্ছ। ড্রাই সেলের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সঙ্গে একটি পরিবাহী তার দ্বারা একটি বাল্বের সাথে সংযোগ দেওয়া হয়েছে। তা আমরা যদি এইরকমই সংযোগ দিই, তাহলে আমরা বাল্বটিকে জ্বলতে দেখি, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে সেটার প্রত্যক্ষ প্রদর্শন করে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। পাশে আমরা আরো একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে এটা হলো একটি অ্যামিটার, যে এখানে দুইটি পরিবাহী তার দ্বারা অ্যামিটারের সঙ্গে এবং আমাদের একটি তড়িৎ কোষের সঙ্গে পজিটিভ নেগেটিভ প্রান্তের সাথে সংযোগ দেওয়া হয়েছে। এই সংযোগ দেওয়ার ফলে আমাদের এখানে কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হওয়া শুরু করছে সেটা মিটারে প্রদর্শন করছে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটি গ্যালভানিক কোষের চিত্র দেখতে পাচ্ছ। দুইটি কাঁচের জার আমরা নিয়েছি। একটি জারের মধ্যে আমরা অ্যানোড হিসেবে একটি জিঙ্ক দণ্ড প্রবেশ করেছি এবং দ্বিতীয় একটি পাত্রে আমরা ক্যাথোড হিসেবে কপার দণ্ড প্রবেশ করেছি এবং আমাদের দুই পাত্রের সাথে একটি ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করেছি, যেটাকে আমরা বলি লবণ সেতু। আর এই দুই পাত্রের দুইটি তড়িৎদ্বারকে একটি বিদ্যুৎ পরিবাহী তারের সংযোগ দিয়েছি এবং বিদ্যুৎ পরিবাহী তারের সঙ্গে গ্যালভানোমিটার বা ভোল্টমিটার সংযোগ দিয়েছি। এর ফলে পাশের চিত্রটা আমরা ওই একই চিত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি যে যখন সংযোগ দিয়েছি তখন এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক পরমাণু দুটি করে ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসছে এবং এই ইলেকট্রন তড়িৎ পরিবাহী তার দ্বারা আমাদের কপার সালফেট বা কপার নাইট্রেট দ্রবণে আসছে। আসার ফলে এইখানে যে পজিটিভ বা নেগেটিভ কপার রয়েছে, এই কপার তার ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হচ্ছে এবং কপার দণ্ডে জমা হচ্ছে। ফলে এখান থেকে বিদ্যুৎটা আমাদের জিঙ্ক পাত্রের দিকে যাচ্ছে এবং তা কি পরিমাণে প্রবাহিত হচ্ছে সেটা আমাদের গ্যালভানোমিটার বা ভোল্টমিটারে প্রদর্শন করছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম এটা হলো একটি গ্যালভানিক কোষ। সুতরাং গ্যালভানিক কোষটা হলো কি, যে গ্যালভানিক বা ভোল্টাইক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরের পদার্থ সমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। আমরা এই কোষ দুটোকে আর একটু পর্যবেক্ষণ করব, সেটা হলো ডেনিয়াল কোষ। একে বলা হয় কি ডেনিয়াল কোষ। একইভাবে এখানেও দুটি কাচের পাত্র নেওয়া হয়েছে, একটি ক্যাথোড এবং একটি অ্যানোড হিসেবে তড়িৎদ্বার প্রবেশ করানো হয়েছে এবং পাত্র দুইটিকে একটি লবণ সেতু দ্বারা সংযোগ দেওয়া হয়েছে। এরপরে ক্যাথোড ও অ্যানোডের সাথে তড়িৎ পরিবাহী তার দ্বারা আমাদের ভোল্টমিটারের সাথে সংযোগ, এটা অ্যামিটারের সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে। কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা অ্যামিটার প্রদর্শন করছে। আর ডেনিয়াল কোষ হলো এক ধরনের গ্যালভানিক কোষ, কারণ এখানেও আমাদের তড়িৎ রাসায়নিক শক্তি বা তড়িৎ শক্তি উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই কোষটাকে ডেনিয়াল কোষ বলার মূল কারণ হলো
বিজ্ঞানী জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এই কোষটি প্রথম আবিষ্কার করেন। তার সম্মানে এই কোষকে এই ড্যানিয়েল কোষ নামকরণ করা হয়। এখন আমরা দুইটি কাচের পাত্র নিলাম, এর মধ্যে দুইটি তড়িৎদ্বার প্রবেশ করানো হলো। একটি হলো জিঙ্ক দণ্ড, অপরটি হলো কপার দণ্ড। এরপরে দুইটি কাচের পাত্রে আমরা দুইটা দ্রবণ নিলাম, একটা হলো জিঙ্ক সালফেটের দ্রবণ এবং অপরটি হলো কপার সালফেটের দ্রবণ। এরপরে জিঙ্ক দণ্ডকে একটি পরিবাহী তার দ্বারা সংযোগ করলাম এবং কপার সালফেটের কপার দণ্ডকে আরও একটি তড়িৎ পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলাম। এরপর কাচ পাত্র দুটিকে আমরা একটি লবণ সেতু আংশিকভাবে ডুবিয়ে রাখলাম এবং পরিবাহী তার দুটিকে একটি বাল্বের সাথে সংযুক্ত করা হলো। সংযুক্ত করার সঙ্গে সঙ্গে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হবে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে, আর সেই বিদ্যুৎ এর মধ্য দিয়ে প্রবাহিত হলে বাল্বটি জ্বলে উঠবে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে জিঙ্ক পাত্রে দেখো কিভাবে জিঙ্ক পরমাণুগুলো ইলেকট্রন দান করে দ্রবণে চলে যায়। এই জিঙ্ক দণ্ডটি এখানে অ্যানোড হিসেবে কাজ করছে এবং কপার দণ্ডটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হচ্ছে। জিঙ্ক সালফেট দ্রবণে আমরা জানি জিঙ্ক এবং সালফেট এভাবে আয়নিত অবস্থায় থাকে এবং কপার সালফেট দ্রবণেও ঠিক একইভাবে কপার এবং সালফেট আয়নে পরিণত থাকে। এখন জিঙ্ক পরমাণু এভাবে দুটি ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসছে এবং ত্যাগকৃত ইলেকট্রনটা তড়িৎ পরিবাহী তার দ্বারা আমাদের কপার দণ্ডে চলে আসছে। কিন্তু কপার তো আর পজিটিভ, সে ইলেকট্রন গ্রহণ করে না, কপার 2+ ইলেকট্রন দুটি গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এভাবে অনবরত ইলেকট্রন আসছে এবং বিদ্যুৎ কপার দণ্ড অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোড দিকে প্রবাহিত হচ্ছে এবং বাল্বটি জ্বলে উঠছে। এই বিক্রিয়াগুলো যদি আমরা রাসায়নিক সমীকরণ সাহায্যে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো জিঙ্ক 2+ দুটি ইলেকট্রন ত্যাগ করছে এবং কপার 2+ সেই ত্যাগকৃত ইলেকট্রন দুটি গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। অর্থাৎ জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে, এটাকে আমরা জারণ অর্ধবিক্রিয়া বলতে পারি। আর কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, একে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া বলতে পারি। সমগ্র বিক্রিয়াটাকে আমরা এখন এইভাবে দেখাতে পারি, জিঙ্ক প্লাস কপার 2+ সমান জিঙ্ক 2+ প্লাস কপার, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। এই চিত্রটা আমরা আরও একটু পর্যবেক্ষণ করি কিভাবে আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। একটু লক্ষ্য করি চিত্র দিকে। লবণ সেতু ব্যবহারটা আমরা এখন দেখি যে জিঙ্ক প্লাস যখন জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসছে তখন ওইখানে আমাদের সালফেট পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের লবণ সেতু দ্রবণ থেকে পটাশিয়াম আয়নটা দ্রবণের দিকে চলে আসছে। অনুরূপভাবে এখানেও আমাদের কপার 2+ যখন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে তখন দ্রবণে আমাদের কপার 2+এর পরিমাণটা ভারসাম্য রক্ষা করার জন্য ক্লোরিন আয়নটা দ্রবণে চলে আসছে। পটাশিয়াম প্লাস সালফেট সঙ্গে বিক্রিয়া করে আমাদের তৈরি করছে পটাশিয়াম সালফেট। অপরদিকে জিঙ্ক 2+ এবং ক্লোরিন
বিক্রিয়া করে তৈরি করছে জিঙ্ক ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে তড়িৎ শক্তি উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।